জায়গা দিলেন। তো এটার কারণ কি, কি কারণে এরা মোলাস্কা পর্বের জীব একটু বলেন। হুম, আচ্ছা, তার আগে দেখেন যে জিনগত ভিন্নতা কাকে বলে। তাহলে এক বা একাধিক প্রজাতির সদস্যদের মধ্যে জিনের যে পার্থক্য দেখা যায় বা জিনের পরিমাণের যে বৈষম্য, ঠিক আছে, সেটাই হচ্ছে কি জিনগত ভিন্নতা। তারপরে বলছে যে আপনাদের বইতে মেবি 33 নাম্বার পেজে আছে যে সব মেরুদণ্ডী প্রাণী কর্ডেট কিন্তু সব কর্ডেট মেরুদণ্ডী নয়। এই কোশ্চেনটা কখনো কখনো দেখেছি যে বোর্ড পরীক্ষায়ও কিন্তু আসে, ইভেন 4 নাম্বারের জন্যও আসে যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট কিন্তু সব কর্ডেট মেরুদণ্ডী নয়, উক্তিটি যুক্তি সহ বিশ্লেষণ করো। তো এই ধরনের কোশ্চেন যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু একটু বুঝিয়ে একটু ব্যাখ্যা করে সুন্দর করে লিখতে হবে। তো প্রথমে আমরা যে কোশ্চেনটি দেখব যে জিনগত ভিন্নতা। চ্যাট বক্সে কি আইডি লিখবো? হ্যাঁ, লিখো। প্রথমটা হচ্ছে কি জিনগত ভিন্নতা কি। সব মেরুদণ্ডী প্রাণী কর্ডেট কিন্তু সব কর্ডেট মেরুদণ্ডী নয়, কেন? ঠিক আছে, তাহলে এক বা একাধিক প্রজাতির সদস্যের মধ্যে জিনের পার্থক্যকে জিনগত ভিন্নতা বলে। ঠিক আছে, তো কর্ডাটা পর্বের যে জীবটা সেই জীবের কি বৈশিষ্ট্য তোমরা একটু দেখে নাও। কর্ডাটা পর্বের 3টি উপপর্ব রয়েছে আমরা জানি, একটি হচ্ছে ইউরোকর্ডাটা, আরেকটি হচ্ছে সেফালোকর্ডাটা এবং আরো একটি আছে কি ভার্টিব্রাটা। তো কর্ডাটা পর্বের সকল প্রাণীর দেহে দেখো, কর্ডাটা পর্বের সকল প্রাণীর দেহে ভ্রূণ অবস্থায় দণ্ডাকার স্থিতিস্থাপক নটোকর দেখা যায়। কর্ডাটা পর্বের সকল প্রাণীর দেহে এখানে একটি বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে, সেটি হচ্ছে কি ভ্রূণ অবস্থায় দণ্ডাকার স্থিতিস্থাপক নটোকর দেখা যায়, যা প্রথম দুটি উপপর্বের ক্ষেত্রে। এইটা হচ্ছে কি প্রথম যে দুটি উপপর্ব, প্রথম দুটি উপপর্ব কি আমরা যদি লক্ষ্য করি, প্রথম দুটি উপপর্ব হচ্ছে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা। তাহলে এই ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার ক্ষেত্রে সকল বৈশিষ্ট্যগুলোই কিন্তু দেখা যায়। কখন দেখা যায়? সারা জীবনের জন্য দেখা যায়। তো প্রাণীদের দেহে সারা জীবন উপস্থিত থাকলেও ভার্টিব্রাটা যে উপপর্ব রয়েছে, সেই ভার্টিব্রাটা উপপর্বের নটোকর্ডটা পরবর্তীতে কি হয়, ভার্টিব্রাটাতে নটোকর্ড কি হয় মেরুদণ্ড পরিণত। হ্যাঁ, এই কারণে কি বলা হচ্ছে যে সকল মেরুদণ্ডী মানে কর্ডেট কি বলছে যে মেরুদণ্ডী না, সকল কি বলা হচ্ছে যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট কিন্তু সব কর্ডেট মেরুদণ্ডী নয়। কেন মেরুদণ্ডী নয়? কারণ ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার যে নটোকর্ড থাকে, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না, কিন্তু তারা কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত, এজন্য তাদেরকে বলা হচ্ছে কর্ডেট, কিন্তু তাদের নটোকর্ড মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয় না বলে তাদের মেরুদণ্ডী বলা যাচ্ছে না। এই জন্যই বলা হচ্ছে যে সব মেরুদণ্ডী প্রাণী কর্ডেট কিন্তু সব কর্ডেট মেরুদণ্ডী নয়। এটা কি বোঝা গেছে? ওকে, পরেরটায় যাই। যে কয়ের প্রাণীটির বৈশিষ্ট্যাবলীর আলোকে তার স্বীয় পর্বে স্থান দেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো। কয়ের পর্বটির নাম কি? কয়ের পর্বের নাম হলো কি? অক্টোপাস। তো হ্যাঁ, ভালো আছো? আচ্ছা, আমি তো ক্লাসে আছি, বুঝছো? তোমার নাম কি?
মাইনুল ইসলাম। আচ্ছা, ক্লাসে তো দেখি মাঝে মধ্যে। মুখ সৌরভ, মুখ খোলো। ছবিতে তো দেখি খুব স্বাস্থ্যবান, কিন্তু এখানে এই অবস্থা কেন? আচ্ছা ঠিক আছে, পরীক্ষা ভালোভাবে দিও। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওই যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আসছিল, বুঝছো, ওদের সাথে একটু কথা বললাম। তো যেটা বলছিলাম যে মোলাস্কা পর্বের, তাই না? কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। তো মোলাস্কা, হ্যাঁ, মোলাস্কা পর্বের কি কি বৈশিষ্ট্য থাকে একটু বলো তো। এখানে লেখা আছে, দেখো। মোলাস্কা পর্বের এই যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা, দেহ নরম, মাংসল এবং খণ্ডায়িত, অখণ্ডায়িত। হ্যাঁ, দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু গ্যাস্ট্রোপড যেটা, ওই যে শামুক যে পর্বের অন্তর্ভুক্ত, মানে যে শ্রেণীর অন্তর্ভুক্ত সেই শ্রেণীটা বাদে বাকি সবাই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, এবং এদের সুস্পষ্ট মাথা থাকবে। তারপরে অঙ্কীয় দেহপ্রাচীর মাংসল। তারপরে কি বলছে, পদ এ বিশেষায়িত, যা প্রধান চলনাঙ্গ হিসেবে কাজ করবে। তারপরে এদের ম্যান্টল থাকবে, এবং ম্যান্টল নিঃসৃত পদার্থ দ্বারা কি তৈরি হবে? খোলক তৈরি হবে, তাই না? তারপরে বলা যায় এই যে এই বৈশিষ্ট্যটা খেয়াল রাখতে হবে, পরিপাকতন্ত্রে র্যাডুলা নামক অংশ রয়েছে। তারপরে রক্ত সংবহন তন্ত্র মুক্ত, ঠিক আছে? তাহলে এই যে এই বিশেষগুলি, তারপরে রক্তনালী মুক্ত ধরনের, অর্থাৎ রক্তনালী এবং হিমোসিল উভয়ই এখানে থাকবে। তাহলে এই যে এই বৈশিষ্ট্যগুলির কারণেই তাদেরকে স্থান দেওয়া হয়েছে কোথায়? তাদের স্থান দেওয়া হয়েছে মোলাস্কা পর্বে। তো এখন আমার কথা হলো, ধরো উদ্দীপকে যেখানে কি বললো যে অক্টোপাসের ছবি ছিল, তো অক্টোপাসের জায়গায় দিয়ে দিল একটা বিড়ালের ছবি। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে উত্তরটি লিখবে? একজন বলো, কে বলবা? আমরা কোশ্চেনটি দেখি। এখন মনে করো এখানে ক নাম্বারে আমরা যে চিত্রটা দেখছি সেটা হচ্ছে একটা অক্টোপাসের চিত্র। আমি এই অক্টোপাস ওখানে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে একটা বিড়ালের ছবি দিলাম। তাহলে 3 নম্বর কোশ্চেন কি হবে উত্তর? এবার বলো, একজন বলো। হ্যাঁ, চিন্তা করো, একজন চিন্তা করে বলো কি হতে পারে। বিড়াল কোন পর্বের জীব? বিড়াল কোন পর্বের জীব? কি? আচ্ছা, আমি বলছি কোন পর্বের, কোন শ্রেণীর না, কিন্তু বিড়াল কোন পর্বের জীব? এটা কেউ কে বলবা? একজন বলো তো, নারায়ণগঞ্জ থেকে একজন বলো। বিড়াল কোন পর্বের জীব? কর্ডাটা পর্বের, এটা তো সবাই জানা উচিত। বিড়ালের মেরুদণ্ড আছে না? আচ্ছা, তাহলে যদি বিড়াল কর্ডাটা পর্বের জীব হয়, তাহলে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি কি বলো? কর্ডাটা পর্বের জীবের বৈশিষ্ট্য বলো। কি বলো? কর্ডাটা পর্বের জীব তো কিছুক্ষণ আগে পড়লা, যে পৃষ্ঠীয় ফাঁপা কি থাকবে? স্নায়ুরজ্জু থাকবে, তারপরে নটকট থাকবে, হ্যাঁ, জীবনের যে কোনো দশায় অথবা আজীবন গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে, নটকট। তাহলে তারপরে বিড়ালের দেহ লোম দ্বারা যদি বলি আবৃত থাকবে। তারপরে চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকবে, অ্যান্ডোস্টাইল থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হবে। তো উল্লেখিত বৈশিষ্ট্য সমূহ যেহেতু উল্লেখিত বৈশিষ্ট্য সমূহ যেহেতু কর্ডাটা পর্বের সাথে সাদৃশ্যপূর্ণ বা বিড়ালে আমরা দেখতে পাই, এই জন্য
বিড়ালকে কর্ডাটা পর্বে স্থান দেওয়া হয়েছে, এরকম আসতে পারে। এখন দেখো 4 নম্বর কোশ্চেনটা দেখো, যে মৎস্য গোষ্ঠীর আওতাভুক্ত হওয়া সত্ত্বেও, এই কোশ্চেনটি প্রায়ই আসে, মৎস্য গোষ্ঠীর আওতাভুক্ত হওয়া সত্ত্বেও গ খ এবং গকে, অর্থাৎ খ এবং গয়ের জীবকে ভিন্ন ভিন্ন শ্রেণীতে স্থান দান করা হয়েছে, উক্তিটি বিশ্লেষণ করো। এখন এটার উত্তর কি হতে পারে? যে ক্ষয় আমরা কিসের চিত্র দেখতে পাচ্ছি? হাঙ্গর। হাঙর। আর গয়ে হাঙ্গর। গ ইলিশ মাছ। ইলিশ মাছ। ইলিশ মাছ। আচ্ছা, যদি গয়ে ইলিশ মাছ হয় আর ক্ষয়ে যদি হাঙর হয়, তাহলে হাঙরের বৈশিষ্ট্যগুলি কি কি একটু বলো তো শুনি। হাঙরের বৈশিষ্ট্যগুলি একটু বলো তো কি কি? তরুণ অন্তকঙ্কাল সম্পূর্ণ তরুণ অস্থিময়। উচ্চ পাখনা হেটারো সার্কেল। মুখের ছিদ্র কি অঙ্কীয় দিকে নাকি সম্মুখভাগে? অঙ্কীয় দেশে। আচ্ছা, এদের কি কানকো আছে নাকি নাই? নাই। আচ্ছা, এদের কি বায়ুথলি আছে নাকি নেই? নাই। নেই। আচ্ছা, এবার 3 নাম্বার জীবটা, গ নাম্বার জীবের বৈশিষ্ট্যগুলি কি বলো তো একটু। স্যার এদের কানকো থাকে স্যার এদের, আর হচ্ছে সাইক্লোয়েড। আচ্ছা, অন্তকঙ্কাল কি দ্বারা তৈরি? অন্তকঙ্কাল কি দ্বারা তৈরি? অন্তকঙ্কাল অস্থিময়। অস্থিময়। পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা বা লেজ যেটাকে বলা হয় সেটাকে কি, সেটা কি হোমো সার্কেল না হেটারো সার্কেল? লেজটা কি পুচ্ছ পাখনা সমান নাকি অসমান? হোমো সার্কেল ধরনের। হোমো সার্কেল ধরনের। সমান স্যার, সমান। সমান। থেকে। আচ্ছা, তাহলে তাহলে এই দুইটা জীবের মধ্যে বৈশিষ্ট্যগতভাবে কি ভিন্নতা আছে নাকি নাই? জি স্যার, আছে। এই কারণে দুইটা জীবকে ভিন্ন ভিন্ন, এই কারণেই দুইটা জীবকে ভিন্ন ভিন্ন পর্বে, এই সরি শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। একটু দেখে নাও উত্তরটা কিভাবে লিখতে হবে, একটু দেখো পড়ে, একজন পড়ো। রোশনি আসো? জি স্যার। 4 নাম্বার কোশ্চেনের উত্তরটা কি হবে একটু পড়ো। উদ্দীপক লক্ষ্য করলে দেখা যায় খ প্রাণীটি হলো হাঙর এবং গ প্রাণীটি হলো ইলিশ মাছ। হাঙর ও ইলিশ মাছ যদি মৎস্য গোষ্ঠীর অন্তর্ভুক্ত, কিন্তু তাদের বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যায় তারা দুটি ভিন্ন শ্রেণীর প্রাণী। আচ্ছা, এখানে হাঙর, দেখো হাঙর লেখা কন্ড্রিকথিস। তুমি যদি ইংরেজি বানানটা না পারো তাহলে তুমি ইংরেজি লিখতে গিয়ে ভুল লেখার দরকার নাই, তুমি বাংলাতে লিখবা কন্ড্রিকথিস, সেক্ষেত্রে নাম্বার পাবা। কিন্তু যদি বানান এখানে ভুল করো, সেজন্য মানে ভুল করা যাবে না, বাংলায় সঠিকটা লিখো, কিন্তু ইংরেজি লিখতে গিয়ে ভুল লেখার দরকার নাই। হ্যাঁ, পরেরটা পড়ো, হাঙর থেকে পড়ো। হাঙর কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণী, এখান থেকে পড়ো। পড়ছো? আচ্ছা আচ্ছা, কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণী কারণ তার দেহে বৈশিষ্ট্যগুলো, যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তা হলো দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত। তাহলে কন্ড্রিকথিস শ্রেণীর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার দেহে যে আইসটা থাকবে সেই আইসটা হচ্ছে প্লাকয়েড আইস। এটা মনে রাখতে হবে, আজকের পরীক্ষায় কোশ্চেন আসবে।
তারপরে হ্যাঁ, পুচ্ছ পাখনা যেটা সেটা হচ্ছে হেটারো সার্কাল। তারপরে ফুলকারন্ধ্র 5 জোড়া, 5 থেকে 7 জোড়াও কোনো বইতে লেখা আছে। তারপরে কানকো থাকে না। তারপরে কি বায়ুথলি থাকে না। উপর দিকে ইলিশ মাছ, আমরা যদি ইলিশ মাছের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করি, তাহলে ইলিশ মাছের শ্রেণীর নাম হচ্ছে অ্যাক্টিনোপটেরিজিভ। যদি এই স্পেলিং ইংরেজিতে ভুলে যাও, তুমি মনে করে একটা আই দিয়ে দিছো লাস্টে, ভুল হবে, সেক্ষেত্রে তুমি বাংলায় লিখো, অসুবিধা নাই। তাহলে এদের যে অন্তঃকঙ্কাল, সেই অন্তঃকঙ্কালটা কি দ্বারা তৈরি, এখানে লক্ষ্য করো, অস্থি দ্বারা তৈরি। তারপরে ত্বকের ভিতরে মিউকাস গ্রন্থি থাকে, ত্বকে কি থাকবে, মিউকাস গ্রন্থি থাকে, এবং মিউকাস গ্রন্থি থাকার কারণে দেখবা যে রুই মাছ বা ইলিশ মাছ একটু পিচ্ছিল টাইপের হয়, ধরলে মানে স্লিপ করে। তারপরে দেহ সাইক্লয়েড ধরনের আইস দ্বারা আবৃত থাকে। তারপরে পুচ্ছ পাখনা আগেরটা ছিল হেটারো সার্কাল বা অসমান, এটা হচ্ছে হোমো সার্কাল বা সমান। আগেরটার ক্ষেত্রে মুখের ছিদ্র অঙ্কীয় দিকে ছিল, এই যে দেখো মুখ ছিদ্রটা ছিল অঙ্কীয় দিকে, কিন্তু এদের ক্ষেত্রে দেখো, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ও আচ্ছা, আগেরটা অঙ্কীয় দিকে ছিল, আর এদের মুখের যে ছিদ্র সেটা হচ্ছে মাথার সম্মুখ ভাগে থাকবে। তারপরে আগেরটার ক্ষেত্রে পটকা বা বায়ুথলি ছিল না, এখানে থাকবে। আগেরটার ক্ষেত্রে ফুলকা কি বলছে, কানকোয়া যেটা, সেটা ছিল না, এখানে থাকবে। আগেরটাই বায়ুথলি ছিল না, এদের ক্ষেত্রে বায়ুথলি থাকবে। তো অনেক সময় কি করতে পারে যে ভিন্ন ভিন্ন শ্রেণী মৎস্য শ্রেণীভুক্ত হওয়া সত্ত্বেও, বা দুইটা মাছ হওয়া সত্ত্বেও আলাদা শ্রেণীতে স্থান দেওয়ার কারণ ব্যাখ্যা করো, এরকমও বলতে পারে। আবার বলে দিতে পারে ক এবং ক্ষয়ের মধ্যে কি কি পার্থক্য পরিলক্ষিত হয়, ক এবং ক্ষয়ের শ্রেণীর মধ্যে কি কি পার্থক্য পরিলক্ষিত হয়, সেই পার্থক্যগুলি লিখো। এই ধরনের কোশ্চেনও কিন্তু আসতে পারে। কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো বায়োলজিতে এবার আমি কয়জন আশা করতে পারি, 66 এর মধ্যে কয়জন এ প্লাস পাবেন বলেন? স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। বায়োলজি কি আমাদের 66 নাম্বার এক্সাম হবে? 66 না, আপনারা টোটাল S2 গ্রুপে 66 নাম্বার স্টুডেন্ট আছেন, সেটা বলছি। আর স্যার আপনি বোটানি কয়টা কোশ্চেন দিব আর জুলজি কয়টা কোশ্চেন লিখবো? আচ্ছা, এটা হচ্ছে কি টোটাল টোটাল কোশ্চেন দেয়া থাকবে 5টি। জুলজি থেকে কমপক্ষে একটি, বোটানি থেকে কমপক্ষে একটি করে, মোট 3টি কোশ্চেনের উত্তর লেখা লাগবে। আপনি চাইলে বোটানি থেকে সর্বোচ্চ 2টা লিখতে পারবেন, অথবা জুলজি থেকে সর্বোচ্চ 2টা লিখতে পারবেন। তো আপনি কোনটা থেকে উত্তর লিখতে চান, জুলজি থেকে না বোটানি থেকে? স্যার জুলজি থেকে। আচ্ছা, যারা যারা হুম প্রশ্ন দেখা বলা যাবে কোনটা থেকে দুইটা দিব। এখন তুমি চাইলে সর্বোচ্চ 2টা লিখতে পারবা আমার অংশ থেকে, আবার যদি মনে করো না ম্যাডামের অংশ থেকে 2টা লিখবা, সেটাও পারো, তোমার যেটা ইচ্ছা। ঠিক আছে? আর এমসিকিউ থাকবে। স্যার খাতা কি আলাদা বানাবো? হ্যাঁ হ্যাঁ, জুলজি অংশটুকু আমার কাছে পাঠাই দিবা, আর বোটানিটুকু ম্যাডামের কাছে। আচ্ছা, তাহলে দেখি যে স্যার টোটাল কত নম্বর পরীক্ষা হবে? টোটাল হচ্ছে 50, তোমার রিটেনে হচ্ছে 30, আর এমসিকিউ এ 20। এমসিকিউ এ 20 এর মধ্যে 10টা হচ্ছে আমার, মানে স্যার এমসিকিউ আসবে কিভাবে? এমসিকিউ লিংক দেয়া হবে গুগলে, তোমরা যেভাবে আমি লিংক দিয়ে পরীক্ষা নিই না প্রতিদিন, ওরকম একটা লিংক দেয়া হবে, সেই লিংকে ক্লিক করে পরীক্ষা দিতে হবে। সেখানে একটা কোশ্চেনই থাকবে। স্যার এমসিকিউ কি আমাদেরকে সাথে সাথে নাম্বার দিয়ে দেব, আর না সিকিউ না পরে না না আপনারা না জানাই না দিবেন? না না, এই এমসিকিউ পরীক্ষা সেন্ট্রালি আসবে, অর্থাৎ এই তোমার লিংকটা দিবে গুলশান থেকে। ঠিক আছে? গুলশান থেকে লিংকটা, আমরা যেভাবে এক্সাম গুলো দিছি, নাম্বার এমসিকিউ এক্সামের পরে কত পাইছে এটা জানা যায় সাথে সাথে, এটা কি পরে একসাথে জানিয়ে দেওয়া হবে? না না, এটা হচ্ছে তোমরা জানতে পারবে না, আমরা ম্যানুয়ালি দেখবো, দেখে এটা এক্সামে জমা দিয়ে দেব। পরীক্ষা মানে এক্সাম কন্ট্রোলার সে হচ্ছে রেজাল্ট করবে, রেজাল্ট করে পরে তোমাদের রেজাল্ট কার্ডে দেখতে পাবো। আচ্ছা স্যার, আমাদের লাস্ট কোনো সাজেশন দিবেন না? সাজেশনে যেগুলি পড়াচ্ছি, পর্বগুলো থেকে আসবে, পর্ব, তারপরে যে ভার্টিব্রেটার যে শ্রেণীগুলি, এইগুলো থেকে কোশ্চেন আসবে।
এই যে এখন যেগুলি পড়াচ্ছে এগুলিই তো তুমি পড়বো 9টা যে পর্ব, তারপরে ভাটি বাটার উপপর্ব। স্যার এরকম টাইপেরই আসবে না? হুম, হ্যাঁ এরকম টাইপেরই। আমি যেগুলি পড়িয়েছি, তারপরে হাইড্রাচলন, নিডোসাইট, তারপরে মিথজীবিতা, এইগুলি ভালো করে পড়বা। ঠিক আছে, রুই মাছের ক্ষেত্রে বায়ুথলির গঠন কাজ, ফুলকার গঠন ও কাজ, তারপরে শ্বসন কৌশল, এগুলি পড়বা, চলে আসবে। কোশ্চেন তো সহজ আসবে, তোমরা পারবা। স্যার আমরা যদি হাইড্রা আর রুই মাছ পড়ি, এই দুইটা থেকে কি একটা কমন পাবো কোশ্চেন? মানে একটা কোশ্চেন দুইটার মধ্যে জি থেকে? স্যার। হ্যাঁ পাবা। তার মানে কি বোটানি তুমি 2টা লিখবা আর জুলজি একটা লিখবা? জি না, আচ্ছা যেইটা সহজ লাগবে ওইটাই তো লিখবে। ও তাই না? আচ্ছা আচ্ছা, যত জুলজি তো সহজ। জুলজি সবাই কম লিখবা, বোটানি বেশি পরীক্ষার লিখবা। প্রশ্নে দেখা যাবে যে কোনটা সহজ কোনটা। আমি তো সেটাই বলছি, সবাই বোটানি লিখবা বেশি বেশি। স্যারই তো কোশ্চেনটা সহজ। কোশ্চেন সহজে আমি যেগুলি বলছি, যখন ক্লাসে যেগুলি বলছিলাম এগুলি আসতে পারে, ওইগুলি আসবে, তোমার টেনশনের কোনো কারণ নাই। আর আমি যেগুলি পরীক্ষা নিলাম এমসিকিউ, দরকার হলে ওই লিংকে ঢুকে আবার পরীক্ষাগুলি দিবা, এর মধ্যেও হয়তো অনেক কোশ্চেন আসতে পারে। তারপরে জ্ঞানমূলক কত ধরনের কোশ্চেন হতে পারে, গত পরশুদিন একটা নোট দিয়েছি, দেখছো না? জি স্যার। হুম, তো আমরা শুরু করি। জেলেরা নদীতে মাছ ধরার জন্য জাল ফেললো। এই যে এই কোশ্চেনটা ক্যামডেনের একটা কমন কোশ্চেন। আমি তোমাদের যে কোশ্চেনগুলি দিচ্ছি, এই যে এখন যেগুলি পড়াচ্ছি, যে বিগত সালে অনেকগুলো টেস্ট পরীক্ষা হয়েছে না, টেস্ট পেপারের সব কোশ্চেনগুলি এক জায়গায় করছি, সব কোশ্চেনগুলি। দ্রুত হচ্ছে, দ্রুত হচ্ছে, আপনি আমার দু একটা করে দেন, দু একটা করে দেন ফার্স্ট অধ্যায় থেকে। এই জন্যই তো আমার শেষ হয়নি। আপনি 6টা আছে, আপনি 3টা করেন, আমি 3টা করি, তাহলে হয়ে যাবে। কি বলছিলাম, যে এই কোশ্চেনটা প্রায় আসে, আর এই কোশ্চেনগুলো হচ্ছে টেস্ট পেপার থেকে আমি সব কোশ্চেনগুলো এক জায়গায় উঠাইছি। তাহলে সব কোশ্চেনগুলো দেখবা, একটা ধারণা পাবা যে কি ধরনের হতে পারে। তো জেলেরা নদীতে মাছ ধরার জন্য জাল ফেললো। তাদের জাল মাছ ছাড়াও আরো বিভিন্ন প্রাণী তাদের জালে ধরা পড়লো, যেমন কেঁচো, শামুক, চিংড়ি, ব্যাঙ এবং কচ্ছপ। তো প্রথম যে কোশ্চেনটি সেটি হচ্ছে, ত্রিস্তরী প্রাণী কাকে বলে? এখনই মুখস্থ করে ফেলেন। আচ্ছা, তাহলে এই দুইটা, মানে এই কোশ্চেনের উত্তর এখনই মুখস্থ করে ফেলো। ত্রিস্তরী প্রাণী কাকে বলে? আমার তো মনে হয় মুখস্থ হয়ে গেছে। এই যে এটা, নাও। যে সকল প্রাণীর দেহ এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম নামক কোষস্তর দ্বারা গঠিত, তাদের ত্রিস্তরী প্রাণী বলা হয়। তারপরে শ্রেণী, দ্বিস্তরী প্রাণী বলে। হ্যাঁ, আর যাদের যদি বলা হয় দ্বিস্তরী প্রাণী কাকে বলে? যাদের, হয়ে গেছে, এটা হয়ে গেছে। আর যাদের ভ্রূণস্তর 2টা থাকবে তাদেরকে বলা হবে দ্বিস্তরী। এক্টোডার্ম, এন্ডোডার্ম, এক্টোডার্ম দ্বিস্তরী। হ্যাঁ, যাদের হচ্ছে মেসোডার্ম থাকবে না, এক কথা, তারা হচ্ছে দ্বিস্তরী। আর যাদের এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে তারা হচ্ছে দ্বিস্তরী। আর যাদের এই 3টায় থাকবে তারা ত্রিস্তরী। আচ্ছা, তারপরে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। তাহলে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা তোমরা চাইলে ছক আকারেও লিখতে পারো। ঠিক আছে, এখন আমরা 3 নম্বর কোশ্চেনের উত্তর দেখি। এবার 3 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি, যে জেলেদের জালে পাওয়া প্রথম 3টি প্রাণী, জেলেদের জালে পাওয়া প্রথম 3টি প্রাণী যে পর্বের, তাদের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে জালে প্রথম 3টি প্রাণী কি কি পেয়েছিল একটু বলেন তো একজন। কেঁচো, শামুক, চিংড়ি। কেঁচো, শামুক, আর হচ্ছে কি
চিংড়ি। এখন বলেন। চিংড়ি। হ্যাঁ, চিংড়ি। চিংড়ি। তো কেঁচো কোন পর্বের জীব? অ্যানেলিডা। অ্যানেলিডা। আর শামুক? মলাস্কা। আর চিংড়ি? আর্থ্রোপোডা। ওকে, আচ্ছা এখানে কি শাকিলা আছো? শাকিলা? আচ্ছা আপনি বলেন তো কেঁচোর দুইটা বৈশিষ্ট্য বলেন। কেঁচো যে পর্বের সেই পর্বের দুইটা বৈশিষ্ট্য বলেন। মানে এটা যে পর্বের মানে বৈশিষ্ট্য হচ্ছে দেহ লম্বা থাকবে, নলাকার থাকবে, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম্পন্ন হবে, এবং দেহ প্রকৃত খণ্ডায়ন হবে। হ্যাঁ। চলন এবং এদের প্রত্যেকটি খণ্ড নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ হিসেবে কাজ করে। চলন অঙ্গের নাম কি? এদের রক্তের বর্ণ কি স্যার? চলন অঙ্গের নাম কি অ্যানেলিডা পর্বের জীবদের? স্যার কাইটিনময়। চলন অঙ্গের নাম হচ্ছে সিটা বা প্যারাপোডিয়া। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এবার নারায়ণগঞ্জ থেকে একজন বলো। আমি তো বললাম। আচ্ছা, ভেরি গুড। নারায়ণগঞ্জ থেকে একজন বলো, শামুক কোন পর্বের জীব? মাথার তাসিরা। আচ্ছা, শামুক কোন পর্বের? নারায়ণগঞ্জ থেকে একজন বলো। কেউ নাই নারায়ণগঞ্জের? আচ্ছা, আখাউড়া থেকে একজন বলো তো, শামুক কোন পর্বের? আচ্ছা, চিংড়ি মোলাস্কা পর্বের, এটা কে বলছে? চিংড়ি মোলাস্কা পর্বের, এটা কে বলছে? চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের। হ্যাঁ, চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এখন চিংড়ি আর্থ্রোপোডা পর্বের কেন? দুইটা বৈশিষ্ট্য বলো। হ্যাঁ বলো। কারণ স্যার এখানে আস্কেনা থাকে, তারপর পুঞ্জাক্ষী থাকে একজোড়া, তারপর মসৃণ দ্বারা দেহ পূর্ণ থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ভেরি গুড। আচ্ছা, এইগুলি তাহলে আজকের ক্লাসে কি ইউটিউবে দিবেন না? হ্যাঁ দিব তো। আজকে আমার নেট অনেক সমস্যা ছিল। আজকে হ্যাঁ দিব, সবগুলোই তো দিই। স্যার আমার আচ্ছা, এখন আমরা পরেরটায় যাই। তো উত্তরগুলো দেখি কিভাবে লিখতে হবে। দেখো, গ নাম্বার কোশ্চেনের উত্তর দেখো, যে জেলেদের সবাই একটু চ্যাট বক্সে আইডি গুলি লিখে দিও। জেলেদের জালে পাওয়া প্রথম তিনটি প্রাণী হলো কেঁচো, শামুক, চিংড়ি। তো বৈশিষ্ট্যগুলো যে এইভাবে লিখতে হবে আমরা দেখলাম। আর সব শেষে কি বলা হচ্ছে, যে উদ্দীপকের শেষের যে প্রাণী দুটি হলো ব্যাঙ এবং কচ্ছপ। এক্ষেত্রে দুটি প্রাণী ভার্টিব্রেট উপপর্ব তথা মেরুদণ্ডী প্রাণীর অন্তর্ভুক্ত, কারণ এদের ভ্রূণীয় নটকট পূর্ণাঙ্গ মেরুদণ্ডী প্রাণীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। কিন্তু এরা ভিন্ন ভিন্ন শ্রেণীর প্রাণী, কারণ ব্যাঙ হলো অ্যাম্ফিবিয়াস শ্রেণীর প্রাণী আর কচ্ছপ হলো রেপ্টাইলিয়াস শ্রেণীর প্রাণী। তো এদের দেহে উক্ত শ্রেণীর সমূহের যে বৈশিষ্ট্যগুলি দেখা যায় তা হলো: এক, অ্যাম্ফিবিয়াস শ্রেণীর বৈশিষ্ট্য দেখো কি, লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস দ্বারা শ্বাসকার্য চালায়, দেহত্বক নগ্ন, ভেজা এবং গ্রন্থিময়। এইটা খুব ভালো করে মনে রাখতে হবে, এমসিকিউ এ তোমরা কিন্তু প্রায় ভুল করো। এই যে এটা অগ্রপদে 4টি আর পশ্চাৎ পদে কিন্তু 5টি, ঠিক আছে। আর রেপ্টাইলিয়ার ক্ষেত্রে উভয় পদেই কিন্তু 5টি করে নখর, আগেরটা হচ্ছে নখর বিহীন আঙ্গুল থাকবে আর পরেরটাই হচ্ছে নখর যুক্ত আঙ্গুল থাকবে। একটু পার্থক্যটাও দেখে নাও।
তাহলে যদি বলা হয় ব্যাঙের একটা ছবি দিল, তো ব্যাঙের অগ্রপদে কয়টি পা থাকে? কয়টি? আ- চারটি। 4টি আঙ্গুল থাকে। আচ্ছা, 4টি। আঙ্গুলগুলোতে কি নখর থাকবে নাকি থাকবে না? নখর বিহীন। আর রেপ্টাইলিয়ার ক্ষেত্রে পায়ে কয়টি আঙ্গুল থাকবে? রেপ্টাইলিয়ার ক্ষেত্রে 5টি থাকবে এবং আঙ্গুলগুলি নখর বিহীন নাকি নখর যুক্ত, কোনটি? রেপ্টাইলিয়ার ক্ষেত্রে থাকবে নখর যুক্ত। আর হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ আমরা যদি বলি, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে বা উভচরের ক্ষেত্রে থাকে 3টি, আর রেপ্টাইলিয়ার ক্ষেত্রে অসম্পূর্ণভাবে 4টি। কিন্তু এখানে ব্যতিক্রম আছে কুমির। কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকবে সম্পূর্ণভাবে 4টি। তো আজকে তাহলে এ পর্যন্তই। আগামী দিন আরো একটি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।